যে একটা 15-16 বছর একটা দেশে প্রতিনিধিত্বহীন একটি সরকার দেশ চালিয়েছে। পিয়ারের বিরোধিতা আমি করলে সেটা আমাকে জনগণের মতামত নিয়ে করতে হবে। আজকে যদি আমরা সবাই নাকে খড় দিয়ে সব অনেক কিছু জিনিস ঐক্যমত হয়ে যায়, কালকে যদি বাংলাদেশের মানুষ সেটাকে না চায়, ম্যান্ডেট না দেয়, তাহলে কি হবে? যে দেশগুলো এরকম একটা তর্ক বিতর্কে জড়িয়ে বিভিন্ন ইস্যু সামনে এনে এই নির্বাচনকে বিলম্বিত করেছে, সেই সমস্ত দেশে আপনি গৃহযুদ্ধ, সামাজিক বিভক্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে। এটা প্রমাণিত, এটা রিসার্চের মাধ্যমে প্রমাণিত। যারাই বিভিন্ন তর্কে বিতর্কে জড়িয়ে ডেমোক্রেটিক অর্ডারকে বিলম্বিত করেছে, সেই সমস্ত দেশে আজকে অবস্থা খুবই খারাপ। 14 মাস পরে এখনো তর্ক বিতর্ক চলছে। অথচ আমাদের পাশে একটা এক্সাম্পল, নেপালে একটা বিপ্লব, একটা অভ্যুত্থান হয়েছে। দায়িত্ব দিয়ে প্রথম যে কাজটা করলো, তার একটা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে, এবং যারা অভ্যুত্থান করেছে তারা যার যার কাজে ফিরে যাচ্ছে। কিন্তু সবাই, আরেকজন বলেছেন, অন্যভাবে বলেছেন, শ্রীলঙ্কাতে তারা তো কোন সংস্কার নিয়ে আলোচনা করছে না। তারা নির্বাচনের সব দেশগুলোর আলটিমেট কি, যে একটি যখন সরকার দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, এটা মূল গোড়াটা হচ্ছে এরা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে, অর্ডার থেকে বের হয়ে গেছে এই দেশগুলো। এবং আমাদের দেশে যেটা হয়েছে, যে একটা 15-16 বছর একটা দেশে প্রতিনিধিত্বহীন একটি সরকার দেশ চালিয়েছে, যার কারণে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, যে কর্থের মধ্যে আমরা পড়েছি, সেখান থেকে উঠার চেষ্টা করছি। আমি যদি বলি এই প্রতিনিধিত্বহীন একটি অবস্থার কারণে বাংলাদেশ এখানে দাঁড়িয়েছে, আজকে 14 মাসে, হ্যাঁ ঠিক আছে, সেটা একভাবে খারাপ কাজ করেছে। আজকে 14 মাসে বাংলাদেশ আবারও প্রতিনিধিত্বহীন একটি দেশ হিসেবে পরিচালিত হচ্ছে। এখানে কিন্তু কোন জনগণের প্রতিনিধি নাই। আপনারা যখন পুলিশের কথা বলেন, সরকারি কর্মকর্তা বলেন, ব্যবসার কথা বলেন, বিনিয়োগের কথা বলেন, আমাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে, আমার কিন্তু কোন প্রত্যাশা নেই এখানে। আমার প্রত্যাশা নেই এই কারণে যে সরকারের প্রতিনিধিত্ব নাই, যাদের পিছনে জনগণের সমর্থন পুষ্ট একটি সরকার শক্তিশালী, যে যার পলিটিক্যাল মাসেল আছে। তো পলিটিক্যাল মাসেলটা আসে করতে গিয়ে জনগণের সমর্থিত একটা সরকারের মাধ্যমে, যেটা আজকে 14 মাস ধরে অনুপস্থিত, যেটা গত 16 বছর ধরে অনুপস্থিত ছিল। তো সেই ধারা থেকে পরিবর্তন করতে হলে ফার্স্ট থিং, বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে তারা একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে চায়। এবং যে সমস্ত দেশে স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল, ওখানে একই সমস্যা ছিল, দায়বদ্ধতা, জবাবদিহিতার অভাব। কারণ তারা অনির্বাচিত সরকার, তারা ক্রমান্বয়ে স্বৈরাচার হয়েছে, ক্রমান্বয়ে তারা ফ্যাসিস্ট হয়েছে। তারা তো সেখান থেকে এখনো বেরোতে পারছে না। আবার এখানে কত ধরনের আলোচনা চলছে। আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা স্বৈরাচার পতনের পরে 14 মাস পরে আমরা এখনো কেন এইসব আলোচনা করছি? সংস্কারের কথা আলোচনা করছি, সংস্কারের নিয়ে বহু আলোচনা হয়েছে, ঐক্যমত কমিশন হয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। কোয়াইট অনেস্টলি, ঐক্যমত কমিশন হোক আর না হোক, সংস্কারে ঐক্যমত হোক আর না হোক, বিএনপির পক্ষ থেকে আমরা 9 বছর আগে ভিশন 2030 মাধ্যমে আমাদের কি কি সংস্কার হবে আমি জাতির সামনে তুলে ধরেছি 9 বছর আগে। পরবর্তীতে 27 দফার মাধ্যমে বিএনপি কি কি সংস্কার হবে আমরা
ডিক্লেয়ার করেছি জাতির কাছে। তার পরবর্তী সময়ে আমাদের যুগপৎ আন্দোলন, আমাদের সাথে যারা আন্দোলন করেছে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে 27 দফাকে 31 দফা সংস্কারে নিয়ে গেছি। এটা শেখ হাসিনার আমলের কথা বলছি। 5ই আগস্টের পরবর্তী তখন কারোর কাছ থেকে আমরা সংস্কারের এত ডিটেইল একটা প্রোগ্রাম নিয়ে কোন দল দেশের সামনে সেটা প্রতিষ্ঠা করেনি। 31 দফাতে আমাদের যুগপতি যারা ছিল সবাইকে নিয়ে আমরা শেখ হাসিনার সময় 2 বছর আগে এটা জাতির সামনে তুলে ধরেছি। সুতরাং সংস্কারের জন্য সংস্কার কমিশন হয়েছে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা তো অংশগ্রহণ করছি। সংস্কার কমিশন হোক আর না হোক, as far as we are concerned, আমাদের 31 দফার সংস্কার আমরা বাস্তবায়ন করব। সুতরাং সংস্কার কমিশনের যে এক্সারসাইজ, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই এক্সারসাইজের মাধ্যমে 14 মাস পরে আমাকে এখনো আলোচনা করতে হবে কেন? ঐক্যমত্য যতটুকু হয়েছে ভালো, আমি তো ঐক্যমত্য বিষয়, the very nomenclature, শব্দটা হচ্ছে ঐক্যমত্য বিষয়। Let us be honest about it. যতটুকু ঐক্যমত হয়েছে, let us close the chapter. ঐক্যমতের বাইরে গিয়ে আবার কেন এত সব আলোচনা আমাদেরকে করতে হচ্ছে? কেন আমাকে পিআর নিয়ে আলোচনা করতে হবে? পিআর যদি ঐক্যমত না হয়, ক্লোজ দ্য চ্যাপ্টার, চ্যাপ্টার বন্ধ করে দেন। কিন্তু আমি পিআরের বিরোধিতা আমি করলে সেটা আমাকে জনগণের মতামত নিয়ে করতে হবে। আমরা যদি ঐক্যমত যতটুকু হয়েছি, এটাকে আমাদেরকে দায়িত্বটা কে দিয়েছে? আমরা এতদিন জনগণের মালিকানার কথা বলেছি, তো জনগণের মালিকানা যদি হয়ে থাকে, আমরা কয়টি দল বসে টেবিলের চারদিকে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব, এই দায়িত্ব কে দিয়েছে? কোন রাজনৈতিক দলকে বিএনপিকেও দেয় নাই, অন্য কোন দলকেও দেয় নাই। তা আমরা একদিকে বসে জনগণের মালিকানা, আবার আমরা নিজেরা বসে সব নির্ধারণ করতে বসেছি এখন আগামীর বাংলাদেশে কি কি সংস্কার দরকার হবে। আমরা যদি ঐক্যমত হয়েও থাকি, এটাও তো জনগণের কাছে নিয়ে যেতে হবে, কারণ আমাদেরকে তো সে দায়িত্ব কেউ দেয় নাই। এটা বাংলাদেশের জনগণকে, জনগণের কাছে আগামী নির্বাচনে আমাদেরকে আমাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে এটা পাস করার জন্য। আজকে যদি আমরা সবাই নাকে খড় দিয়ে সব অনেক কিছু জিনিস ঐক্যমত হয়ে যায়, কালকে যদি বাংলাদেশের মানুষ সেটাকে না চায়, ম্যান্ডেট না দেয়, তাহলে কি হবে? সহজ পথ হচ্ছে যেটা আমরা বিএনপির পক্ষ থেকে করেছি, পরবর্তী 31 দফা করেছি, আমাদের বিষয়টা আমরা তো পরিষ্কার করেছি, জনগণের কাছে নিয়ে গেছি, এবং 31 দফা নিয়ে আমরা জনগণের কাছে যাবো আবার। কিন্তু তার বাইরে গিয়ে যে একটা এক্সারসাইজ চলছে, এই এক্সারসাইজের মাধ্যমে লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে, আমাদেরকে বিবেচনা করতে হবে। জাতিকে কি আমরা কনফিউজ করছি প্রতিনিয়ত? জাতির মধ্যে কি আমরা বিভেদ সৃষ্টি করছি কোন কারণ ছাড়া? খুবই পরিষ্কার কথা, প্রত্যেকটি দলের চিন্তা ভাবনা, দর্শন, ভবিষ্যৎ রূপরেখা থাকবে। আপনি নিয়ে যান আগামী নির্বাচনে জনগণের কাছে, আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে আসে পাশ করেন। এটা আপনি জোর মানে ঐক্যমতের একটা কমিশনের কথা বলে এর মধ্যে কতদিন এক্সারসাইজ করলাম, এখন আবার কমিশন ঐক্যমতের বাইরে গিয়ে আবার নতুন নতুন দাবি নিয়ে জাতিকে বিভক্ত করবেন। আমি যেটা বলেছি প্রথমে, যেই সমস্ত দেশ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রক্রিয়াতে ঢুকছে, এই চক্রের মধ্যে যারা পড়েছে, সেই সমস্ত দেশ আজকে অত্যন্ত খারাপ অবস্থায় আছে। আমরা বাংলাদেশকে তো সেদিকে নিয়ে যেতে পারবো না।